জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। যাদের জন্য এই লেকচারটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিএসসি সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রী, ক্যালকুলাস 2, কোর্স কোড 223701, লেকচার নম্বর 10, একাধিক চলক বিশিষ্ট ফাংশনের চরম মান। আমার পরিচয় গৌতম কুমার সাহা, সহকারী অধ্যাপক গণিত, সরকারি বিএম কলেজ, বরিশাল। চলো ক্লাস শুরু করি। তাহলে এই চ্যাপ্টার থেকে আমাদের গরিষ্ঠ মান বা লঘিষ্ঠ মান বিদ্যমানের প্রয়োজনীয় শর্ত বর্ণনা এবং প্রমাণ করতে হবে। গরিষ্ঠ মান বা লঘিষ্ঠ মান বিদ্যমান থাকার প্রয়োজনীয় শর্ত বর্ণনা এবং প্রমাণ। আমরা ইন্টারমিডিয়েট এবং অনার্স ফার্স্ট ইয়ারে দেখে আসছি যে ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু 0 হলে ফাংশনের লঘিষ্ঠ মান বা গরিষ্ঠ মান থাকতে পারে। তাহলে এটি হচ্ছে আমাদের প্রয়োজনীয় শর্ত। তাহলে এফ এক্স ওয়াই জেড এখানে হচ্ছে একাধিক চলক। ফাংশনের গরিষ্ঠ মান বা লঘিষ্ঠ মান বিদ্যমানের প্রয়োজনীয় শর্ত ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু 0, অর্থাৎ এফ ফাংশনে এক্স এর সাপেক্ষে ডেল এফ ডেল এক্স ডেল এফ ডেল ওয়াই ডেল এফ ডেল জেড ইকুয়াল টু 0, ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু 0 হতে হবে। টেলরের উপপাদ্য হতে পাই। আমরা টেলরের উপপাদ্য জানি, গত লেকচারে আমরা টেলরের উপপাদ্য দেখেছি। তাহলে এখান থেকে টেলরের উপপাদ্যটি লিখেছি। তাহলে আমরা এফ এ প্লাস এইচ, এখানে হচ্ছে এ এর মান সামান্য পরিমাণ বৃদ্ধি করে এ প্লাস এইচ, অর্থাৎ এইচ অতি ক্ষুদ্র, বি প্লাস কে কমা সি প্লাস এল ডট ডট সমান এফ অফ এ বি সি একাধিক চলকের ক্ষেত্রে আমরা সূত্রটা লিখেছি। আমি প্রথম তিনটি পদ লিখেছি। এখানে পাওয়ার 1, এখানে হচ্ছে 1/1 ফ্যাক্টরিয়াল লেখার কথা ছিল, তো 1/1 ফ্যাক্টরিয়াল 1 আমরা লিখি নাই। এখান থেকে পাওয়ার 2, এটা 1/2 ফ্যাক্টরিয়াল। আর এটির অর্থ হচ্ছে ফাংশনে এক্স ওয়াই জেড ডট ডট চলকের পরিবর্তে যথাক্রমে এ বি সি ডট ডট আমরা মান বসাবো, অর্থাৎ এক্স এর পরিবর্তে এ, ওয়াই এর পরিবর্তে বি, জেড এর পরিবর্তে সি মান বসাবো। উপপাদ্যটি সহজ কিন্তু একটু বড়, তোমরা একটু যদি মনোযোগ সহকারে দেখো তাহলে সবাই এটি করতে পারবে। আর এখান থেকে এই থিওরি প্লাস অঙ্ক প্রবলেমও দেখাবো। এই চ্যাপ্টারটি ভালো করে করলে তোমরা পরীক্ষায় উপকৃত হতে পারবে। যেহেতু এইচ কে এল অতি ক্ষুদ্র, সুতরাং এইচ কে এল এর দ্বিঘাত সমীকরণ ও উচ্চতর এর দ্বিঘাত ও উচ্চতর ঘাতের পদগুলো বর্জন করব। তাহলে দ্বিঘাতও বর্জন করব, উচ্চতর ঘাতগুলো বর্জন করব। তাহলে দ্বিঘাত যদি বর্জন করি তাহলে এই পদগুলো বর্জন হয়ে যাবে, এই পদটুকু বর্জন হয়ে যাবে, আর উচ্চতর ঘাত বর্জন করলে এই ডট ডট চিহ্ন বর্জিত হয়ে যাবে। তাহলে আমাদের থাকবে কত? থাকবে হচ্ছে এই অংশটুকু, এফ অফ এ প্লাস এইচ বি প্লাস কে সি প্লাস এল ডট ডট সমান দিয়ে এই অংশটুকু শুধুমাত্র থাকবে। তাহলে আমরা এই অংশটুকু নিয়ে আসি। দেখো এই অংশটুকু নিয়ে আসলাম। সাইডে আমাদের আবার এটার মান আছে এফ এক্স ওয়াই জেড এর পরিবর্তে এ বি সি। এখন আমরা যে কাজটি করব, দেখো এই সমান চিহ্নের ডান পাশ থেকে এফ অফ এ বি সি ডট ডট এটিকে বাম পাশে নিয়ে আসবো। তাহলে আমরা বাম পাশে যদি নিয়ে আসি তাহলে মাইনাস চিহ্ন হয়, আর এই প্লাসের পরিবর্তে এখন সমান হয়ে যাবে। তাহলে প্লাসের পরিবর্তে সমান এটি লিখতে পারি। জাস্ট এই টার্মটাকে আমরা এই দিকে নিয়ে আসছি। এখন আমরা কি করব, এটিকে একটু সহজ করার জন্য এই যে ডেল এফ ডেল এক্স এটি কোথা থেকে পেয়েছি, এখানে লেখা আছে এইচ ডেল ডেল এক্স, কাকে অন্তরীকরণ করতে হবে? এফ ফাংশনকে। তাহলে ডেল এফ ডেল এক্স লিখতে পারি। পয়েন্ট কত দেওয়া আছে? এফ এক্স ওয়াই জেড কে এ বি সি পয়েন্টে। তাহলে এখানে পি লিখেছি, পি এর পরিচয় দিয়ে দিছি যে পি সমান এ বি সি ডট ডট। অর্থাৎ আমরা এখান থেকে আলাদা আলাদা ভাবে ডেরিভেটিভ আংশিক অন্তরীকরণ করার চেষ্টা করছি। তাহলে কে ডেল ডেল ওয়াই এর সাথে যদি ফাংশন গুণ করি তাহলে কে ডেল ডেল এফ ডেল ওয়াই আর মান
বসাবো পি। এখান থেকে আসে এল ডেল এফ ডেল জেড, পি এর মান বসাবো পি যেখানে পি ইকুয়াল টু এ বি সি, তাহলে এটিকে আলাদা করে লেখা যায়। যাদের সন্দেহ যে স্যার শুধু এখানে এফ লিখলাম, এক্স ওয়াই জেড ডট ডট তো লিখি নাই, এফ লেখার অর্থ হচ্ছে এই সংশ্লিষ্ট চলকের ফাংশন, সংশ্লিষ্ট চলকের ফাংশন। যদি এফ অফ এবিসি গরিষ্ঠ মান হয় তবে, তাহলে একটু মনোযোগ সহকারে দেখো, তুমি বলতেছো যে এই মান যদি কোনো কারণে গরিষ্ঠ হয়, যদি থাকার জন্য অন্য একটা মানের সমানও হতে পারে। যদি গরিষ্ঠ হয় আর গরিষ্ঠের আগে যদি নেগেটিভ সাইন থাকে, তাহলে সেই মানটা সবচেয়ে ছোট হয়ে যাবে। তাহলে এর সাথে আমরা যাই যোগ করি আমরা ফলাফল পাবো লেস অর ইকুয়াল টু 0। যদি এই মানটা গরিষ্ঠ হয় তাহলে পাওয়ার কথা লেস দ্যান 0, আর যদি গরিষ্ঠ মান আরো একাধিক থাকে তাহলে সেক্ষেত্রে পাবো গ্রেটার অর ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এই লাইনটাই তোমাদের বোঝার, যদি এফ অফ এবিসি বিন্দুতে গরিষ্ঠ মান হয়, এই বিন্দুতে যদি গরিষ্ঠ মান হয়, গরিষ্ঠ মানের আগে নেগেটিভ চিহ্ন আছে, এই জন্য আমরা লেস অর ইকুয়াল টু ব্যবহার করেছি। আবার এই অংশটুকু সমান, একটু মনোযোগ সহকারে দেখো, এই অংশটুকু সমান এই যে আবার এটি। তাহলে আমরা মান বসিয়ে দিতে পারি, এখানে যদি মান বসিয়ে দিই তাহলে আমরা এরকম লিখতে পারি, তাহলে এইচ ডেল এফ ডেল এক্স যোগ কে ডেল এফ ডেল ওয়াই যোগ এল ডেল এফ ডেল জেড, এর ফাংশনের প্রত্যেকটা ক্ষেত্রে আবার আমরা মান বসাবো পরিবর্তে পি। তাহলে এটি হচ্ছে সমীকরণ 1। এটি তোমাদের সাথে আলোচনা করলাম গরিষ্ঠ মান। এখন যদি লঘিষ্ঠ মানের ক্ষেত্রে বলি, লঘিষ্ঠ মানের ক্ষেত্রে কি হবে, এটি গ্রেটার অর ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাহলে আমরা একটু দেখে আসি, যদি এফ অফ এবিসি লঘিষ্ঠ মান হয় তাহলে আমরা এটাকে, তুমি বলতেছো লঘিষ্ঠ মান, তাহলে তার আগে কি চিহ্ন আছে, নেগেটিভ সাইন আছে, তাহলে আমরা বলতে পারবো গ্রেটার অর ইকুয়াল টু 0। প্রথমে বলতে পারবো গ্রেটার দ্যান 0, আর একাধিক লঘিষ্ঠ মান থাকলে গ্রেটার অর ইকুয়াল টু 0 বলা যাবে। তাহলে এখন এটাকে ধরলাম সমীকরণ 2। কেন এটাকে সমীকরণ 2 ধরলাম, এটি সমান আবার আমরা জানি কি এইচ ডেল এফ ডেল এক্স, এই মানটা জানি, এর মান বসিয়ে দিয়েছি, এটিকে ধরেছি সমীকরণ 2। এখন সমীকরণ 1 আর 2 হতে আমরা তুলনা করব। যেমন আমি যদি বলি আমার কোনো ছাত্র, ধরো তার নাম জাহিদ, জাহিদ বলল যে স্যার আমি উচ্চতায় আপনার থেকে বড় অথবা সমান। আমি জাহিদকে বললাম জাহিদ আমি তোমার থেকে উচ্চতায় বড় অথবা সমান। এখন জাহিদ বলল স্যার আমার কথা সত্য। আমি বললাম আমার কথাও সত্য। তাহলে গল্পটি যদি সত্য হতে হয় তাহলে দুইজনকেই সমান হতে হবে, দুইজনকেই সমান হতে হবে। তাহলে এই জায়গায় গ্রেটার অর ইকুয়াল টু 0, আর 1 নম্বর সমীকরণে পেয়েছি লেস অর ইকুয়াল টু 0, তাহলে এটিকে আমরা বলবো যে ইকুয়াল 0, ইকুয়াল 0। এখন আমরা যদি মানগুলো বসিয়ে আসি, আর তার থেকেও এখানে দেখো ডান পাশে কত আছে 0, আমরা উভয় পক্ষ থেকে যদি এইচ কে এবং এল এর সহগ সমীকৃত করি, যেহেতু ডান পাশে কোনো কিছু নেই, তাহলে এই ডেল এফ ডেল এক্স, তারপরে পি ডেল এফ ডেল ওয়াই, আমরা ফাংশনে পি বসাবো, পি হচ্ছে মান পরিবর্তে বসানো, এটা সমান কত লিখতে পারবো 0 লিখতে পারবো। সহগ সমীকৃত করলে আমরা এত সমান 0 লিখতে পারবো। এখন যদি আমরা মানগুলো একটু বসিয়ে দিই, পি এর জায়গায় যদি বলি এ বি সি বিন্দুতে, তাহলে ডেল এফ ডেল এক্স ইকুয়াল টু ডেল এফ ডেল ওয়াই ইকুয়াল টু ডেল এফ ডেল জেড ইকুয়াল টু 0। মূলত সবাই 0, আর সবাই যেহেতু 0 তাহলে মাঝখানে সমান চিহ্ন আসবে। তাহলে আমরা কি পেলাম, যে আমাদের প্রয়োজনীয় শর্ত হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু 0 হতে হবে, ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু 0 হতে হবে, তাহলে আমরা লঘিষ্ঠ মান বা গরিষ্ঠ মান পেতে পারি। সুতরাং এফ এক্স ওয়াই জেড ফাংশনের গরিষ্ঠ মান বা লঘিষ্ঠ মান বিদ্যমানের শর্ত ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু 0।
তোমরা ইন্টারমিডিয়েটে যখন করেছো তখনও দেখেছো যে ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু 0, অনার্স ফার্স্ট ইয়ারে যখন করেছো এক চলকের জন্য তখনও দেখেছো ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু 0। এখন তোমরা একাধিক চলক, যদিও মূলত তোমাদের দুই চলকের প্রবলেম সব, তারপরে থিওরিটা একাধিক চলকের জন্য তৈরি করা হয়েছে। তাহলে একাধিক চলকের জন্য দেখা যাচ্ছে যে ফাংশনের ডেরিভেটিভ ওই চলকের সাপেক্ষে অবশ্যই শূন্য হতে হবে। আমরা এই চ্যাপ্টারের প্রবলেমে যাওয়ার আগে কয়েকটি সংজ্ঞা এবং কয়েকটি সূত্র দেখে নিব। সন্ধি বিন্দু এবং স্যাডল বিন্দু। স্যাডলের বাংলা হচ্ছে নিশ্চল বিন্দু। সন্ধি বিন্দু কাকে বলা হয়? যদি এ বি বিন্দুতে ফাংশনের এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, ফাংশনকে ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ, অর্থাৎ ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু যদি 0 হয়, এ বি বিন্দুতে যদি ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু 0 হয়, তাহলে এফ অফ এক্স ওয়াই ফাংশনের সন্ধি বিন্দু বলা হবে বিন্দুটাকে, অর্থাৎ এ বি বিন্দুটাকে আমরা সন্ধি বিন্দু বলবো। আবার যদি কোনো সন্ধি বিন্দুতে ফাংশনের লঘিষ্ঠ মান বা গরিষ্ঠ মান না থাকে, তাহলে সেই সন্ধি বিন্দুকে আমরা কি বলবো? স্যাডল বিন্দু বা নিশ্চল বিন্দু। তাহলে তোমাদের ভিতরে এখন মনে প্রশ্ন জাগছে যে আসলে লঘিষ্ঠ মান বা গরিষ্ঠ মান বিদ্যমান থাকার প্রয়োজনীয় শর্তটা কি, বা যথেষ্ট শর্তটা কি? সন্ধি বিন্দুতে ফাংশনের লঘিষ্ঠ মান বা গরিষ্ঠ মান থাকার যথেষ্ট শর্তটা কি? তাহলে আমাদের দেখা প্রয়োজন যে সন্ধি বিন্দুতে ফাংশনের লঘিষ্ঠ মান বা গরিষ্ঠ মান বিদ্যমান থাকার যথেষ্ট শর্তগুলো কি। চলো দেখে আসি। এ বি বিন্দুতে ফাংশনের গরিষ্ঠ মান থাকবে যদি rt - s স্কয়ার গ্রেটার দ্যান 0 আর লেস দ্যান 0, t লেস দ্যান 0 হয়। এখন তোমাদের মনে প্রশ্ন, স্যার আর কি, টি কি, এস কি? আর এর পরিচয় হচ্ছে ফাংশনটাকে এক্স এর সাপেক্ষে সেকেন্ড টাইম পার্শিয়াল ডেরিভেটিভ, এই ফাংশনটাকে এক্স এর সাপেক্ষে দ্বিতীয়বার আংশিক অন্তরীকরণ। টিটা হচ্ছে ফাংশনটাকে ওয়াই এর সাপেক্ষে দুইবার আংশিক অন্তরীকরণ। আর এসটা হচ্ছে ফাংশনটাকে প্রথমে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবা, তারপরে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করবা। এসটা হচ্ছে ফাংশনটাকে প্রথমে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, অতঃপর ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। এটি হচ্ছে গরিষ্ঠ মান থাকার শর্ত। তাহলে প্রশ্ন আসে, স্যার লঘিষ্ঠ মান থাকার কি শর্ত হবে? এ বি বিন্দুতে ফাংশনের লঘিষ্ঠ মান থাকবে যদি rt - s স্কয়ার গ্রেটার দ্যান 0, আর গ্রেটার দ্যান 0, t গ্রেটার দ্যান 0 হয়। তুমি সহজে মনে রাখার জন্য মনে রাখবে লঘিষ্ঠ মানের জন্য সবগুলি কন্ডিশনই গ্রেটার দ্যান 0, সবগুলি কন্ডিশনই গ্রেটার দ্যান 0। আর পরিচয় আগের মতন, আর হচ্ছে এক্স এর সাপেক্ষে দুইবার আংশিক অন্তরীকরণ, টি হচ্ছে ওয়াই এর সাপেক্ষে দুইবার আংশিক অন্তরীকরণ, আর এস হচ্ছে ফাংশনকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, অতঃপর ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ, আংশিক অন্তরীকরণ। তাহলে এই সূত্র দুইটা তোমাদেরকে মনে রাখতে হবে যদি প্রবলেম সলভ করতে চাও। তাহলে আমরা এখন প্রবলেম সলভের দিকে যাব। তোমাদের যে প্রচলিত বইগুলি আছে সেই বইয়ে তোমরা থিওরিটাও পাবে, যে প্রবলেমগুলি করাচ্ছি এগুলিও তোমরা পাবে। কোশ্চেন 1, u ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 3xy প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 13x মাইনাস 12y প্লাস 13 ফাংশনের গরিষ্ঠ মান বা লঘিষ্ঠ মান নির্ণয় করো। এটা দুই চলকের ফাংশন দেওয়া আছে, এর গরিষ্ঠ মান বা লঘিষ্ঠ মান নির্ণয় করতে বলছে। তা আমরা দেখে আসছি যে আমাদের এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে হয় একবার দুইবার, ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে হয় একবার দুইবার, আবার আরেকটা হচ্ছে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, অতঃপর ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করা লাগে। তাহলে সব অন্তরীকরণ গুলো আমরা আগে করে আসি। প্রদত্ত ফাংশন, তাহলে ডেল ইউ ডেল এক্স, যেহেতু ফাংশনটা ইউ দেয়া আছে সেজন্য আমরা ডেল ইউ ডেল এক্স লিখছি। যদি প্রশ্নে ফাংশন না দেওয়া থাকে তুমি ইউ বা এফ বা জি তুমি ইচ্ছা মতন ফাংশন ধরে নিতে পারো। এখন আমরা এক্স এর সাপেক্ষে যদি আংশিক অন্তরীকরণ করি, এক্স স্কোয়ার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে, আংশিক অন্তরীকরণ করলে টুয়াইস এক্স মাইনাস থ্রাইস এক্স ওয়াই, এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে মাইনাস থ্রাইস ওয়াই, মাইনাস থ্রাইস ওয়াই সহ এক্স কে অন্তরীকরণ করলে 1 হয়। ওয়াই স্কোয়ার এটিকে যদি এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করো তাহলে হয় 0। 13x এটিকে যদি এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করো তাহলে হয় 13। আংশিক অন্তরীকরণটা কি? আসলে যে চলকের সাপেক্ষে করব ওইটি চলক, বাকি সব ধ্রুবক। মাইনাস 12y
এটিকে যদি x এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করা হয় -0 প্লাস 13 এটিকে যদি x এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করা হয় +0। তোমরা ইচ্ছা করলে একবারে এটি লিখতে পারো 2x - 3y +13, কোনো সমস্যা থাকবে না। এখন এই ফাংশনটাকে পুনরায় x এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করার পূর্বে আমরা যে কাজটি করছি যে আগে ডেল ইউ ডেল ওয়াই করে নিয়েছি, তার মানে ইউ ফাংশনকে y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। ইউ ফাংশনকে y এর সাপেক্ষে যদি আংশিক অন্তরীকরণ করি, দেখো ইউ কে যদি অন্তরীকরণ করি তাহলে কত হবে ডেল ইউ ডেল ওয়াই, আর এক্স স্কোয়ার কে y এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 0 মাইনাস থ্রাইস এক্স ওয়াই এটিকে যদি y এর সাপেক্ষে অন্তরীকরণ করো তাহলে মাইনাস থ্রাইস এক্স প্লাস ওয়াই স্কোয়ার এটিকে যদি আমরা y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি তাহলে টোয়াইস ওয়াই। 13x এটিকে যদি y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি 0 মাইনাস 12y এটিকে যদি y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি তাহলে -12 প্লাস 13 এটিকে যদি y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি 0। তোমরা একবারে লিখতে পারো -3x + 2y -12 = 0। আমরা এখন ইউ ফাংশনকে ডেল ইউ ডেল এক্স এই ফাংশনকে পুনরায় x এর সাপেক্ষে অন্তরীকরণ করব, তাহলে আমরা লিখতে পারি ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ার। এখন দেখো এই অংশটুকু যদি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, আংশিক অন্তরীকরণ করি, টোয়াইস এক্স 2 মাইনাস থ্রাইস ওয়াই 0 লিখি নাই, প্লাস 13 0 লিখি নাই, তাহলে ডেল ইউ ডেল এক্স এটিকে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কত পেলাম ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ার, এটির মান পেয়েছি 2। পক্ষান্তরে ডেল ইউ ডেল ওয়াই এটিকে যদি আমরা y এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে ডেল স্কোয়ার ইউ ডেল ওয়াই স্কোয়ার। এখন এই অংশটুকু যদি আমরা y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি তাহলে কত পাবো -3x এর জন্য পাবো 0, 2y এর জন্য পাবো 2, এই 2y এর জন্য 2 y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে, আর এই -12 এর জন্য 0 এখানে আর লেখা হয়নি। এরপর আমরা ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ার, অর্থাৎ প্রথমে x এর সাপেক্ষে অন্তরীকরণ করা আছে, আমরা এখন x এর সাপেক্ষে অন্তরীকরণ করা ফাংশনকে y এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে আমাদের এইটা হচ্ছে x এর সাপেক্ষে অন্তরীকরণ করা, এই যে x এর সাপেক্ষে অন্তরীকরণ করা। এখন এটিকে আমরা y এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কত হয় টোয়াইস x হয় 0 মাইনাস থ্রাইস y হয় -3, এই -3, আর 13 হয় 0 লিখি নাই, অর্থাৎ টোয়াইস x মাইনাস থ্রাইস y প্লাস 13 কে যদি y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করা হয় -3 পাই। এখন ফাংশনের গরিষ্ঠ মান বা লঘিষ্ঠ মান বিদ্যমান থাকার শর্ত, আমরা বিদ্যমান থাকার শর্ত হতে পাই কি ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু 0, যেহেতু ফাংশনটা ইউ তাহলে ডেল ইউ ডেল এক্স ইকুয়াল টু ডেল ইউ ডেল ওয়াই সমান 0, অর্থাৎ আমি দুইটা একবারে লিখে গেছি, তোমরা ইচ্ছা করলে উপরে নিচেও লিখতে পারো ডেল ইউ ডেল এক্স ইকুয়াল টু 0 এবং ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু 0। তা আমরা ডেল ইউ ডেল এক্স এর মান জানি, ডেল ইউ ডেল ওয়াই এর মান জানি, এ হচ্ছে ডেল ইউ ডেল এক্স এর মান আমরা নির্ণয় করে নিয়েছি টোয়াইস এক্স মাইনাস থ্রাইস ওয়াই প্লাস 13 ইকুয়াল টু 0, আর এখানে হচ্ছে মাইনাস থ্রাইস এক্স প্লাস 2y মাইনাস 12 ইকুয়াল টু 0। এখন এই সমীকরণ 1 আর 2 তোমরা সমাধান করবে, অনার্স সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট সমাধান পারবে, এটি তোমরা ক্লাস 6-7 করে আসছো, কেউ অপনয়ন পদ্ধতিতে, কেউ বজ্রগুণন পদ্ধতিতে, কেউ প্রতিস্থাপন পদ্ধতিতে বা অ্যানাদার কোনো মেথড অথবা ক্যালকুলেটরের সাহায্য করতে পারো, অনার্সে তো ক্যালকুলেটরও গ্রহণযোগ্য হবে। 1 ও 2 এর সাহায্যে মানে আমরা সমাধান করে পাই x এর মান কত পেলাম -2, y এর মান কত পেলাম 3, x এর মান পেলাম -2 আর y এর মান পেলাম 3, তাহলে এটি হচ্ছে আমাদের সন্ধি বিন্দু, এটি হচ্ছে আমাদের সন্ধি বিন্দু -2, 3 ফার্স্ট ব্র্যাকেটে আটকিয়ে দিবে, বিন্দু সবসময়ের জন্য প্রথম বন্ধনীর ভিতরে লিখতে হয়। এখন আমরা সেকেন্ড ডেরিভেটিভের মানগুলো বের করে নিব। আমাকে এখানে
এই যে বক্সটা দিয়ে রাখছি এটি তোমাকে দিতে হবে না, মূলত আমাকে মান বসাইতে হবে, এই জন্য আমি এই বক্সটা এখানে আগেই নিয়ে আসছি, এটি তোমার খাতায় আছে। এখন -2, 3 বিন্দুতে আর আমরা আর সমান কি জানি, ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ার। তোমার ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ার সমান কত 2। এখানে কোথাও এক্স ওয়াই নাই, যদি এক্স ওয়াই থাকতো তাহলে এক্স এর পরিবর্তে লিখতাম -2 আর ওয়াই এর পরিবর্তে লিখতাম 3। যেহেতু এখানে কোনো মান বসানোর সুযোগ নেই তাহলে আর সমান ডেল স্কোয়ার ইউ ডেল এক্স স্কোয়ার, এটির মান 2। এবার এই একই বিন্দুতে টি সমান আমরা কি জানি, ডেল স্কোয়ার ইউ ডেল ওয়াই স্কোয়ার। তা ডেল স্কোয়ার ইউ ডেল ওয়াই স্কোয়ার এটি সমান 2, এটি একটা ধ্রুবক। তাহলে এখানেও কোথাও এক্স বা ওয়াই নাই, যেহেতু এক্স আর ওয়াই নেই তাহলে -2, 3 বিন্দু বসানোরও কোনো সুযোগ নেই। তাহলে ডেল স্কোয়ার ইউ ডেল ওয়াই স্কোয়ার এটির মানও পেলাম 2। এখন আসবো এস। এস সমান আমরা জানি ডেল স্কোয়ার ইউ ডেল এক্স ডেল ওয়াই। তাহলে এটিও এখানে কোথাও এক্স ওয়াই নেই, মান বসানোর সুযোগ নেই, যদি থাকতো এক্স এর মান -2 বসাতাম, ওয়াই এর মান 3 বসাতাম। তাহলে এটি এস এর মান কত পেলাম, -3। তাহলে আর টি মাইনাস এস স্কোয়ার, আর টি মাইনাস এস স্কোয়ার মান বসিয়েছি, আর টি মাইনাস এস স্কোয়ারের মান পেলাম কত, -5। এই যে আর টি মাইনাস এস স্কোয়ার, -3 হোল স্কোয়ার 9, 4 - 9 -5। তাহলে আমাদের কন্ডিশন মিস করলো, কারণ আমাদের কন্ডিশনে ছিল আর টি মাইনাস এস স্কোয়ার গ্রেটার দ্যান 0, লঘিষ্ঠ মানের ক্ষেত্রেও গরিষ্ঠ মানের ক্ষেত্রেও। তাহলে আমরা এখানে এটা মিস করেছি। তাহলে এখান থেকে আমরা ডিসিশন নিতে পারি যে প্রদত্ত ফাংশনের কোনো গরিষ্ঠ মান বা লঘিষ্ঠ মান নাই, প্রদত্ত ফাংশনের কোনো গরিষ্ঠ মান বা লঘিষ্ঠ মান নাই। যদি কোনো কারণে এটা গ্রেটার দ্যান 0 হতো তাহলে আমরা বাকিগুলো টেস্ট করে নিতাম। আচ্ছা, এখন একটু আমি তোমাদের ওপিনিয়ন নিব। আমি আনমিউট করে দেওয়ার সুযোগ দিব, তোমরা আনমিউট করে নিয়ে কথা বলতে পারো, বুঝতে পারছো কিনা। আর ভিডিওটা একটু ওপেন করতে পারো। জি স্যার বুঝছি। জি স্যার বুঝতে পারছি। প্রবলেম কিন্তু সহজ, আমরা একাধিক প্রবলেম করব, তোমাদের কনসেপ্ট তখন আরো ক্লিয়ার হবে। স্যার এটা তো স্যাডল বিন্দু না? এটা তাহলে আমাদের স্যাডল বিন্দু। আচ্ছা, আমরা মিউট করে দিয়ে তাহলে শুরু করি। জি স্যার বুঝতে পারছি। দেখো তোমরা, আমি যখন তোমাদের অপশন দিলাম তখন কিন্তু একজন বলেছে স্যার এটা কি তাহলে স্যাডেল বিন্দু? অবশ্যই, তাহলে ডিসিশনটা হচ্ছে এটি একটি স্যাডেল বিন্দু বা নিশ্চল বিন্দু। থ্যাংক ইউ প্রশ্ন করার জন্য। দেখো এটা এই যে -2, 3 বিন্দুটি স্যাডেল বিন্দু বা নিশ্চল বিন্দু। তোমাকে কিন্তু লাস্টের এই লাইনটি লিখে দিয়ে আসতে হবে, অর্থাৎ -2, 3 বিন্দুটি স্যাডেল বিন্দু। নেক্সট প্রবলেম, কোশ্চেন 2। ইউ সমান xy প্লাস 4/x প্লাস 2/y ফাংশনের গরিষ্ঠ মান লঘিষ্ঠ মান নির্ণয় করো। তাহলে অ্যাজ ইউজুয়াল আমরা শুরু করব। প্রদত্ত ফাংশন x এর সাপেক্ষে অন্তরীকরণ করছি, আংশিক অন্তরীকরণ যদি করি, ইউ কে x এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে ডেল ইউ ডেল এক্স। এক্স ওয়াই এটিকে যদি x এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি তাহলে y, কারণ আমরা জানি x কে অন্তরীকরণ করলে হয় 1। 4/x এটিকে x এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে -4/x স্কোয়ার, কারণ তোমরা জানো যে 1/x কে যদি আংশিক অন্তরীকরণ করা হয় বা 1/x কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করা হয় তাহলে -1/x স্কোয়ার হয়। এটিকে আমি আমার মতন করে একটু সাজিয়ে লিখেছি y - 4x এর পাওয়ার -2, কারণ যে 4/x স্কোয়ার যদি আমি লিখতে পারি x এর পাওয়ার -2। ডেল ইউ ডেল ওয়াই, এখন আমরা y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। ফাংশনটাকে y এর সাপেক্ষে যদি আংশিক অন্তরীকরণ করি তাহলে ইউ ডেল ওয়াই, আর এক্স ওয়াই এটিকে যদি y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি তাহলে এটি হয় x, কারণ y কে অন্তরীকরণ করলে 1 আর x সহগ।
4/x এটিকে আমরা y সাপেক্ষে অন্তরীকরণ করলে 0, আর 2/y এটিকে যদি y সাপেক্ষে অন্তরীকরণ করি -2/y²। আমি সম্ভবত ডেল ইউ ডেল এক্স এটার ক্ষেত্রে বলে আসছিলাম না যে 2/y কে যদি x এর সাপেক্ষে যখন অন্তরীকরণ করবা তখন 0 হবে, তখন লিখছিলাম না। তাহলে আমরা ইউ এর সাপেক্ষে ইউ কে x এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলাম, y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলাম। নেক্সট ডেল স্কয়ার ইউ ডেল এক্স স্কয়ার, তাহলে এটিকে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব ডেল ইউ ডেল এক্স কে। তাহলে এটিকে লিখতে পারি ডেল স্কয়ার ইউ ডেল এক্স স্কয়ার। y কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করা হয় তাহলে মান 0, আর এখানে যদি y কে -4x⁻², এটিকে যদি x এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করা হয় তাহলে দেখো -4 পাওয়ার বাম পাশে আসছে -2, পাওয়ার 1 কমছে, তাহলে ক্যালকুলেশন করলে -4 × -2 8, আর x এর পাওয়ার -3 এটিকে লেখা যায় x³। আমরা এখন এটিকে আবার ইউ এর সাপেক্ষে মানে ইউ কে আবার y এর সাপেক্ষে ডেল ইউ ডেল y কে y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। তাহলে দেখো কত দাঁড়ায় ডেল ইউ ডেল y, এটিকে যদি আমরা y এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি x0 -2y⁻², পাওয়ার বাম পাশে আসবে, পাওয়ার 1 কমবে, তাহলে -2 × -2 y এর পাওয়ার -3, তাহলে ক্যালকুলেশন করলে 4/y³। এখন আমরা যে কাজটি করব ডেল স্কয়ার ইউ ডেল এক্স ডেল ওয়াই, আমরা এখন এই যে ফাংশন ছিল ডেল ইউ ডেল এক্স এটিকে y এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তো y এর সাপেক্ষে এটিকে যদি অন্তরীকরণ করা হয় তাহলে হয় 1, y কে অন্তরীকরণ করলে 1, আর -4x এর পাওয়ার -2 এটিকে অন্তরীকরণ করলে হয় 0 y এর সাপেক্ষে। তাহলে আমাদের সব অন্তরীকরণ করা শেষ। এখন পরবর্তী স্টেপে আসব। ফাংশনের গরিষ্ঠ মান বা লঘিষ্ঠ মান বিদ্যমান থাকার শর্ত হতে পাই ডেল ইউ ডেল এক্স ইকুয়াল টু ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু 0, মানে ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ডেল ইউ ডেল এক্স ইকুয়াল টু 0 এবং ডেল ইউ ডেল ওয়াই ইকুয়াল টু 0। তাহলে ডেল ইউ ডেল এক্স এর মান বসিয়েছি y -4x², এখানে ডেল ইউ ডেল ওয়াই এর মান বসিয়েছি, এখান থেকে -4/x² ডান পাশে নিয়ে গেছি, 4/x², এখান থেকে -2/y² ডান পাশে নিয়ে গেছি। আমি দুইটা একই সাথে ক্যালকুলেশন করে আসছি, তোমরা ইচ্ছা করলে এক পাশ ক্যালকুলেশন শেষে এবং লিখে আর এক পাশের ক্যালকুলেশন করতে পারো। তাহলে এখান থেকে দেখো আর গুণ করে লিখেছি কি x² y = 4, এখান থেকে আর গুণ করে লিখেছি xy² = 2। এখন তোমরা তোমাদের সুবিধাজনকভাবে 1 আর 2 সমাধান করবা। আমি একটু হিন্টস দিয়ে দিই 1 আর 2 কিভাবে সমাধান করবা। 1 কে 2 দিয়ে ভাগ করবা, 1 কে সমীকরণ 1 কে 2 দ্বারা ভাগ করবা। ভাগ করার পর দেখবা যে তোমাদের সমাধান আস্তে আস্তে তৈরি হয়ে যাচ্ছে। সেই সমাধান পাওয়া যাচ্ছে x এর মান 2 আর y এর মান 1। x এর মান 2, y এর মান 1। x এর মান 2 পেয়ে গেলে যে কোনো একটা সমীকরণে x এর মান বসিয়ে দিলেই y এর মান পেয়ে যাবে। এখন আমরা যে কাজটি করব, এটি হচ্ছে আমাদের সন্ধি বিন্দু, এটি হচ্ছে আমাদের সন্ধি বিন্দু। তাহলে সন্ধি বিন্দুতে আমাদের কি করতে হবে, টেস্ট করতে হবে, তারপর আমরা ডিসিশন নিতে পারবো। তাহলে আমি এখানে যে বক্সটি এনেছি এটি তোমাদের করা প্রয়োজন নেই, এটি তোমাদের খাতার ভিতরই আছে, আমি শুধুমাত্র সেই জায়গার থেকে ধার নিয়ে আসছি। 2, 1 বিন্দুতে আর সমান কত, ডেল স্কয়ার ইউ ডেল এক্স স্কয়ার। তাহলে ডেল স্কয়ার ইউ ডেল এক্স স্কয়ার, এই ফাংশনে যে সব জায়গায় এক্স আছে এক্স এর পরিবর্তে কত বসবে, 2 বসবে, আর যদি ওয়াই থাকতো ওয়াই পরিবর্তে 1 বসতো। তাহলে 8/x³, তাহলে 8/2 এর কিউব, আমরা জানি 2 এর কিউব 8, 8 আর 8 যদি কাটাকাটি করি তাহলে কত হয় 1, তাহলে হয় 1। টি সমান কত, ডেল স্কয়ার ইউ ডেল ওয়াই স্কয়ার,
তাহলে ডেল স্কোয়ার ইউ ডেল ওয়াই স্কোয়ার, এটি আবার কত আমাদের 4/y কিউব। তাহলে যেসব জায়গায় ওয়াই আছে আমরা ওয়াই এর পরিবর্তে 1 বসিয়েছি, ওয়াই এর পরিবর্তে 1 বসিয়েছি, কারণ এখানে 2 1 বিন্দু দেওয়া আছে। তাহলে এখানে মান পেলাম কত, 4/1³ 4, এবং এস এর মান, এস এর হচ্ছে ডেল স্কোয়ার ইউ ডেল এক্স ডেল ওয়াই, তাহলে এটি আবার কত আছে, ধ্রুবক 1, তাহলে মান বসানোর সুযোগ নেই, তাহলে এটি এর মান পেলাম 1, আমরা এস এর মান পেলাম 1। এখন আমরা rt মাইনাস এস স্কোয়ার নির্ণয় করব, rt মাইনাস এস স্কোয়ার, তাহলে আর এর মান বসিয়েছি 1, টি এর মান বসিয়েছি 4, এস এর মান বসিয়েছি 1 স্কোয়ার, ক্যালকুলেশন করেছি 3 গ্রেটার দ্যান 0। তাহলে আমরা এখন দেখব যে আর ইকুয়াল টু আমরা কত পেয়েছিলাম 1 হুইচ ইজ গ্রেটার দ্যান 0, টি ইকুয়াল টু কত পেয়েছিলাম 4 হুইচ ইজ গ্রেটার দ্যান 0। তাহলে আর গ্রেটার দ্যান 0, টি গ্রেটার দ্যান 0, এবং আর টি মাইনাস এস স্কোয়ার 3 এটিও গ্রেটার দ্যান 0। আর আমরা প্রথমে বলে আসছিলাম গ্রেটার দ্যান যদি 0 হয় সবগুলো, তাহলে সেটাকে বলো সেই বিন্দুতে লঘিষ্ঠ মান বিদ্যমান থাকবে, সেই বিন্দুতে লঘিষ্ঠ মান বিদ্যমান থাকবে। এখন আমরা লঘিষ্ঠ মান কিভাবে পাবো, লঘিষ্ঠ মান কিভাবে পাবো, লঘিষ্ঠ মান, এই যে লঘিষ্ঠ মানের পাচ্ছি বলে এই জায়গায় মিনিমাম লিখছি, MIN দিয়ে মিনিমাম বোঝাইছি। আর এইটা তোমাকে লিখতে হবে না, এটা তোমার প্রশ্নের যে প্রথমে সমাধান শুরু করছো তো সেই জায়গায় ছিল, আমি জাস্ট মান বসাবো বলে এখানে নিয়ে আসছি। এক্স ওয়াই, তাহলে এক্স এর পরিবর্তে 2, ওয়াই এর পরিবর্তে 1, তাহলে এক্স এর পরিবর্তে 2 ইন্টু ওয়াই এর পরিবর্তে 1 যোগ 4/x, তাহলে 4/2 যোগ 2/y 2/1, কারণ বিন্দুটা হচ্ছে 2 1। এখন তোমরা তোমাদের মতন ক্যালকুলেশন করবে, তাহলে আমরা কত পেলাম 6। তাহলে প্রদত্ত যে শর্ত দেওয়া আছে শর্ত যদি আমরা মেনে নিই, তাহলে এই বিন্দুতে লঘিষ্ঠ মান হচ্ছে 6। আমি একটু তোমাদের ওপিনিয়ন নিব। তোমরা এখন আনমিউট করে কথা বলতে পারবে। আমার মনে হয় বুঝতে সমস্যা হওয়ার কথা নয়, প্রথম প্রবলেমটির মতনই তো দ্বিতীয় প্রবলেম। জি স্যার বুঝছি। জি স্যার বুঝতে পারছি। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, মনোযোগী হলে সবাই বুঝতে পারবে। তাহলে আমরা আবার শুরু করব। x প্লাস ওয়াই প্লাস জেড শর্ত, মানে কি x গ্রেটার দ্যান 0, y গ্রেটার দ্যান 0, z গ্রেটার দ্যান 0 শর্ত সাপেক্ষে এই ফাংশনের গরিষ্ঠ মান নির্ণয় করতে বলছে। তাহলে এটি আমরা একটু ল্যাগ্রাঞ্জ গুণক ব্যবহার করে করব। আগের নিয়মে একই নিয়মে তো দুইটা প্রবলেম করলাম। তাহলে প্রদত্ত ফাংশনকে আমরা ফার্স্ট ডেরিভেটিভ 0 বানানোর জন্য সহজ করার জন্য উভয় পক্ষে লন নিয়েছি। তোমরা জানো লন এ বি সি, লন এ প্লাস লন বি প্লাস লন সি, তাহলে এটিকে লেখা যায় লন এক্স প্লাস লন ওয়াই স্কোয়ার প্লাস লন জেড কিউব। আবার এও জানো যে পাওয়ার, লনের ক্ষেত্রে পাওয়ার বাম পাশে লেখা যায়। তাহলে বাম পাশে লিখলাম 2 লন ওয়াই 3 লন জেড। এখন আমরা স্ব চলকের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব যার যার অংশটুকু। লন এফ 1/f, এফটা আবার এক্স ওয়াই জেড চলকের ফাংশন ডিএফ। লন এক্স, এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ 1/x dx। 2 লন ওয়াই, 2 থাকছে, লন ওয়াই 1/y, তার মানে 2/y dy। 3 লন জেড, এটাকে লেখা যায় 3/z dz। এগুলো তোমরা অভ্যস্ত। এই এফটাকে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে গেছি। এখন লঘিষ্ঠ মান বা গরিষ্ঠ মান বিদ্যমান থাকার যে শর্ত আছে সেই শর্ত থেকে আমরা কি জানি, ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়াল টু 0, অর্থাৎ df ইকুয়াল টু 0। আমরা এখন যে কাজটি করব, ফার্স্ট ডেরিভেটিভের df ইকুয়াল টু 0 লিখছি, তাহলে f ইজ নট ইকুয়াল টু 0, তাহলে এটা ইকুয়াল টু 0 লিখতে পারি। কারণ f যদি 0 হয় তাহলে আর ফাংশন থাকে না, কারণ x গ্রেটার দ্যান 0, y গ্রেটার দ্যান 0, z গ্রেটার দ্যান 0 ছিল। এখন যে প্রদত্ত শর্ত
এটিকে যদি সরসা চলকের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করি x dx y dy z dz আর ধ্রুবক 0। এখন একটা ল্যাগ্রাঞ্জ ধ্রুবক তোমাদের সাথে পরিচয় করাই দিব। এই হচ্ছে ল্যামডাটা হচ্ছে ল্যাগ্রাঞ্জ ধ্রুবক। আমি এখানে মাইনাস চিহ্ন ব্যবহার করে করতে অভ্যস্ত। এটি আসলে ল্যাগ্রাঞ্জ ধ্রুবকটার সংজ্ঞাটা হচ্ছে এরকম, এমন ভাবে তোমাকে চয়েস করতে হবে যাতে করে এক্স ওয়াই জেড চলকের মান বা অন্যান্য চলকের মান পাওয়া যায়। এই জন্য তুমি এখানে তোমার সুবিধা মতন যোগ বিয়োগ করতে পারো, কিন্তু শর্ত একটা যে মান যেন নির্ণয় করা সম্ভব হয়। তাহলে 1 - 2 × ল্যামডা, লাইনটা একটু খেয়াল করো। 1 নম্বর সমীকরণ থেকে বিয়োগ করব 2 নম্বর সমীকরণকে ল্যামডা দ্বারা গুণ করে। তো এটিকে যদি ল্যামডা দ্বারা গুণ করি তাহলে ল্যামডা ডিএক্স হয়। আমরা ডিএক্স কমন নিয়েছি, তাহলে লিখতে পারি 1 - x - ল্যামডা ইন্টু ডিএক্স। এখান থেকে 2/y - ল্যামডা ডি ওয়াই লিখতে পারি। এটাকেও ল্যামডা দিয়ে গুণ করছি, তাহলে 3/z - ল্যামডা ইন্টু ডি জেড। সমীকরণ 2 কে ল্যামডা দ্বারা গুণ করেছি। শর্ত একটা থাকলে ল্যামডা দ্বারা গুণ করব, শর্ত একাধিক থাকলে ল্যামডা 1 ল্যামডা 2 দ্বারা গুণ করব। এখন এটার উভয় পাশ থেকে dx dy dz এর সহগ সমীকৃত করব। ডান পাশে যেহেতু 0 আছে, তার মানে আমরা লিখতে পারবো 1/x - ল্যামডা = 0, 2/y - ল্যামডা = 0, 3/z - ল্যামডা = 0 লিখলাম। এটা তোমাদের লিখতে হবে না, আমি জাস্ট বোঝানোর জন্য লিখছি। 1 - x, এটা ল্যামডা = 0, এখান থেকে আমরা x সমান বের করে নিলাম 1/λ। এখান থেকে আবার একই প্রক্রিয়ায় y সমান বের করে নিলাম 2/λ। আবার z এর সহগ dz এর সহগ যখন সমীকৃত করছি তখন এখান থেকে বের করে নিলাম z এর মান 3/λ। এখন এই x y z এর মান আমাদের যে শর্ত আছে সেই শর্তে মান বসিয়েছি। সেই শর্তে যখন মান বসিয়েছি, এরপরে তোমরা তোমাদের মতন করে ক্যালকুলেশন করবে। ক্যালকুলেশন করে ল্যামডার মান পাবে। সেই ল্যামডার মানটি যদি এখানে বসিয়ে দাও তাহলে x y এবং z এর মান পেয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা ল্যামডা এর মান পেলাম। ল্যামডার মান কত পেলাম? 1। এখন এখান থেকে x এর মান পেলাম, y এর মান পেলাম, z এর মান পেলাম। এখন আমরা কি করব? আমাদের শর্ত দেওয়া ছিল কি, ফাংশনটা দেওয়া ছিল কি x² z³। তাহলে এই ফাংশনে যে সব জায়গায় x y z আছে, x এর পরিবর্তে 1, y এর পরিবর্তে 2, z এর পরিবর্তে 3, ক্যালকুলেশন করেছি 1 × 2² × 3³ 108 পেয়েছি। তাহলে এটি হচ্ছে আমাদের গরিষ্ঠ মান। আমি তোমাদের ওপিনিয়নটা একটু নিয়ে আসি। বুঝতে পারছি কিনা তোমরা আনমিউট করে কথা বলতে পারো। জি স্যার, বুঝতে পারছি। অনলাইন ক্লাসে যুক্ত থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসে তোমরা যুক্ত থাকবে এই আশাবাদ ব্যক্ত করে ক্লাস শেষ করছি। সকলকে ধন্যবাদ। ওয়েলকাম।